শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো কমিয়ে আনার ক্ষেত্রে বা ম্যানেজ করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে থাকেন? শিক্ষা প্রতিষ্ঠানে মেনলি যে আচরণটা বাচ্চার জন্য লার্নিং প্রসেসকে বেশি ক্ষতিগ্রস্ত করছে সেই আচরণগুলোকে আমরা ইন্ডিকেট করি। প্রথমে চিহ্নিত করি যে একটি বাচ্চা ঠিক কতগুলো আচরণ করছে এবং কোনটা তার লার্নিং প্রসেসকে ব্যাহত করছে। সাধারণত একটা বাচ্চা অনেক সময় সেলফ স্টিমুলেটিং বিভিন্ন আচরণ করে থাকে, হ্যান্ড ফ্ল্যাপিং করা, মাথা দোলানো, এরকম, কিন্তু এগুলো আসলে লার্নিং প্রসেসকে ঠিক ওইভাবে ক্ষতিগ্রস্ত করছে না, যার জন্য আমরা সাধারণত সেই আচরণগুলোকে চিহ্নিত করে থাকি যে আচরণগুলো একটি শিশুর লার্নিং প্রসেসকে বা শিখন পদ্ধতিকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখতে বাধা দিচ্ছে। আরেকটা আছে প্লে বেসড অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের বাচ্চাকে খেলনার মাধ্যমে বাচ্চাকে শান্ত করানো হয় তার পছন্দের খেলনা দিয়ে। আরেকটা আমরা যেটা স্পেশাল এডুকেশন টিচাররা করে থাকি সেটা বাচ্চাকে এই যে অ্যাক্টিভিটিগুলো করাচ্ছি তাকে কোনো একটা কাজ করার পরেই তাকে পুরস্কৃত করা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের রেনফোর্সার অ্যাসেসমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা শিশুরই ইন্ডিভিজুয়াল। আমরা সাধারণত বলি যে প্রত্যেকটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই ইউনিক, ইন্ডিভিজুয়াল। তাদের পছন্দের খেলনা, খাবার সবই ভিন্ন আছে। আবার অনেক অ্যাক্টিভিটির ক্ষেত্রে এক ধরনের খেলনা পছন্দ করছে, আর একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয়তো সে একটা খাবার পছন্দ করছে। এই যে রেনফোর্সার অ্যাসেসমেন্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করার ফলে বাচ্চাটার পজিটিভ বিহেভিয়ারগুলো ইনক্রিজ করে, আর সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি করানোর ফলে তার যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার সেগুলোকে আস্তে আস্তে কমানো সম্ভব হয়। আমি একটু সেই আচরণগুলোর বিষয়ে জানতে চাই যে আচরণগুলো শিশুর লার্নিং প্রসেস বা শিখন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সেলফ হিট করা, আদার্স পিপলকে হিট করা, চিৎকার চেঁচামেচি করা, কান্নাকাটি করা, এই ধরনের আচরণগুলো সঠিকভাবে শিখতে দিচ্ছে না কোনো কিছু। কারণ কি যে এগুলো তখনই সেই সব শিশু করছে যেসব তখন তার অ্যাটেনশন থাকছে না, তখন তার সিটিং টলারেন্স থাকছে না, সে হয়তো ওইভাবে কাজটা করতে পারছে না। তখন সেই আচরণটাকে আমরা ইন্ডিকেট করে আপনারা চিহ্নিত করেন। আমরা চিহ্নিত করছি কোন আচরণটা বেশি ব্যাঘাত ঘটাচ্ছে সব কিছুর থেকে, সেটার সম্পর্কে একসাথে একটা বা দুইটা আচরণ নিয়ে আমরা কাজ করতে শুরু করি। আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি যেগুলো হয়তো ইন্টারন্যাশনাল মেথড, FBA একটা ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্ট, আর একটা আছে ABA মেথড যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত একটা মেথড। ABA মেথডের মধ্যে বাচ্চাকে আমরা সঠিকভাবে কাজ করা শুরু এবং শেষটা করাচ্ছি, তারপরে কাজটাকে ছোট ছোট ভাগ করে ডিসক্রিট ট্রায়াল ট্রেনিং যেটা বলা হয় DTT, ছোট ছোট ভাগ করে একটি শিশুকে ধাপে ধাপে কাজটা শেখানো হচ্ছে। সাধারণত আরেকটা আছে টাস্ক অ্যানালাইসিস, যেখানে অ্যাক্টিভিটিকেই ছোট ছোট টাস্কের মাধ্যমে আমরা কাজটা করে একটা ফিনিশিংয়ে আসছি। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছি। তারপরে ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ অটিস্টিক চিলড্রেন অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন অফ হ্যান্ডিক্যাপড চিলড্রেন বলছে, সেই অ্যাক্টিভিটিটাতে সম্পূর্ণ ভিজুয়ালাইজড একটা প্রোগ্রাম চালু করা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত ভিজুয়াল লার্নার হয়ে থাকে, যার জন্য কোনো একটা কথা বোঝার আগে সে হয়তো কোনো ছবি দেখলে বেশি প্রম্পট বুঝতে পারে, তাড়াতাড়ি সে ওটাকে ক্যাচ করতে পারছে। তো এই ছবির মাধ্যমে ফ্ল্যাশ কার্ড দিয়ে আমরা ওই বাচ্চাটাকে কাজ করাচ্ছি। তারপরে আরেকটা আছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম, পেক্স বলি আমরা। এখানে পেক্সের মাধ্যমে বাচ্চাটার ছবি আদান প্রদান করে বাচ্চাটা কমিউনিকেশন সিস্টেমটা শিখবে। সে অন্যের কাছ থেকে কিভাবে চাইবে, কিভাবে কমিউনিকেট করবে, সেই বিষয়টা পেক্সের মাধ্যমে আমরা করে থাকি।